নমস্কার। খনি শিল্পের সম্ভাবনা উদ্যোগ এই নিয়ে আজকে যখন আমরা অনুষ্ঠানে এসেছি তখন এই মুহূর্তে কলকাতায় চলছে পঞ্চম এশীয় মাইনিং কংগ্রেস। এই এশীয় মাইনিং কংগ্রেস থেকে ভারতের খনি শিল্পের কতখানি লাভ হচ্ছে, নতুন দিগন্তে কিভাবে উন্মোচিত হবে ভারতের খনি শিল্প, সেসব নিয়েই আজকে আমরা আলোচনায় বসেছি। আমাদের সঙ্গে রয়েছেন এই এশিয়ান মাইনিং কংগ্রেস, পঞ্চম এশিয়ান মাইনিং কংগ্রেসের চেয়ারম্যান অনিমেষ নন্দন সহায়, এবং উনি সিএমডি মহানদী কোলফিল্ডসও বটে। সঙ্গে রয়েছেন তাপস লাহিড়ী, যিনি মাইনিং জিওলজিক্যাল মেট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সিএমডি বিসিসিএল, এবং ইন্দ্র প্রকাশ ওয়াধওয়া, ম্যানেজিং ওয়ার্কার ট্যাপকন গ্রুপ। এদের কাছ থেকে আমরা জানবো মোটামুটি আজকে যে পঞ্চম এশীয় কংগ্রেস যেটা হচ্ছে, এবং এ নিয়ে বোধহয় দ্বিতীয় কি তৃতীয়বার কলকাতায় হচ্ছে, তাই নাকি? পঞ্চমবার না, এটা পঞ্চম কংগ্রেস। কলকাতায় হচ্ছে কবার? প্রতিবারই কলকাতায় হচ্ছে। তো এই যে মাইনিং কংগ্রেস যেটা হচ্ছে কলকাতায়, এর থেকে ঠিক ভারতীয় শিল্পে, এবং যদিও আমরা এশিয়ার কথা বলছি, তো এর ফলে ভারতীয় খনি শিল্পের ঠিক কতখানি উপকার এই মুহূর্তে হবে বলে আপনারা আশা করছেন? দেখুন, বাস্তবে এই ধরনের ব্যবস্থাতে আমরা দেখতে পাই যে বিশ্বের সব জায়গাতে যেভাবে উন্নতি হয়েছে, টেকনোলজিক্যাল গ্রোথ হয়েছে, সেইটা আমরা কতটা আমাদের দেশে আনতে পারবো। এই এমজিএমআই 108 বছরের পুরনো ইনস্টিটিউট, তার 2500 জন সদস্য রয়েছে, ভারতবর্ষের 18 জায়গায় তার ব্রাঞ্চেস রয়েছে, এবং এটা এমন একটা সংস্থা যাতে বিশেষ নলেজ ব্যাংক উপস্থিত রয়েছে। এদের মাধ্যমে আমরা যদি দেশকে ঊর্জার ক্ষেত্রে যদি আমরা স্বনির্ভরশীল বানাতে পারি, তার জন্য এই ধরনের কংগ্রেস বা এই ধরনের এক্সিবিশন প্রচন্ডভাবে দরকার। এটা আরো বেশি করে দরকার। আর আপনি দেখেছেন এইবারকার যে থিম আমরা রেখেছি, সেটা হচ্ছে কিভাবে অপরচুনিটি ক্রিয়েট করা যায় ইনভেস্টমেন্টের জন্য, যাতে করে আমাদের যে দেশের অনেক যে ডিমান্ড সাপ্লাই গ্যাপ, যে ডলারের আপূর্তি করতে হচ্ছে সরকারকে, সেটা কম করা যায়। সেই উদ্দেশ্যে আমরা এই কংগ্রেসটাকে খুব উপযোগী মনে করছি। আমার সঙ্গে এই কংগ্রেসের চেয়ারপারসন রয়েছেন। ওর কাছে যাচ্ছিলাম। সহায় সাহেব, এই যে কথাটা হলো যে অপরচুনিটিস ফর ইনভেস্টমেন্ট, যে বিনিয়োগের সম্ভাবনা, এটা সম্পর্কে আপনি যদি কিছু বলুন। इस कांग्रेस में करीब 26 कंट्रीज से लोग आए और अपने टेक्नोलॉजिकल एडवांसेस के बारे में बताया। हम लोगों ने उनको बताया कि हमें क्या रिक्वायरमेंट्स है हमारी और किस किस एरियाज में वो इन्वेस्ट कर सकते हैं। तो इससे हमें लगता है कि टेक्नोलॉजिकल एडवांसेस के कारण हमारी ग्रोथ कोल प्रोडक्शन की और माइनिंग और की अदर थिंग्स की हो सकती है, और ये होगा तभी हमारी पावर सेक्टर इंप्रूव करेगी और बाकी इंडस्ट्री और इकोनॉमिक डेवलपमेंट होगा हमारी कंट्री का। इसलिए मैं समझता हूं कि ये जो हम हर अल्टरनेटिव करते हैं, इसका ये बहुत उपयोगी है हमारे लिए। वाधवा साहब, আপনাকে একটু জিজ্ঞেস করি, आपसे पूछ रहे हैं कि ये जो एग्जीबिशन जो हो रहा है, तो एग्जीबिशन के बारे में बताइए कि 28 कंट्री से लोग आए हैं, जैसे कि साहब ने बताया। तो जो एग्जीबिशन से कैसा इंटरेस्ट आप देख रहे हैं लोगों में, कंपनीज में? मैं इंटरेस्ट का आपको बताऊं कि जब एमजीएमआई के 100 साल पूरे हुए थे, तो दे टुक ए डिसीजन कि एक वर्ल्ड माइनिंग कांग्रेस बॉडी है जो अलग अलग देशों में हर 3 साल 4 साल बाद ऐसी एक कांग्रेस करती है और एग्जीबिशन भी होती है। और जब 100 साल कंप्लीट हुए 2006 में, तो उन्होंने कहा एक एशियन माइनिंग कांग्रेस स्टार्ट की जाए और उसके साथ कॉन्करेंट एग्जीबिशन भी स्टार्ट की जाए। और चांस की बात है कि 2003 में जब वर्ल्ड माइनिंग कांग्रेस और एग्जीबिशन इंडिया में हुई थी, तो टैफकॉन वाज आल्सो फुल्ली एसोसिएटेड। दैट इवेंट had 52 countries participating with 22 ministerial delegations from the world over, and was rated as the best ever held. Not that we organized it well, it was that the world was looking at India, and then it was felt कि यूरोप और अमेरिका में जो है
इकोनॉमिक डेवलपमेंट इस तरह की है कि उनकी रिक्वायरमेंट्स नहीं है, वो प्रोडक्शन करते हैं, उनकी अपनी कंजम्पशन नहीं है, वो ज्यादा एक्सपोर्ट पर डिपेंड करते हैं। उसमें चाइना, इंडिया और एशियन देश बीच में आते हैं। और ये कंसिस्टेंट एक डिक्लेरेशन था एमजीएमआई से जो 10 साल से चल रहा है और हो सकता है 100 साल तक चले। और ये भी हो सकता है कि एशियन माइनिंग कांग्रेस में भी वर्ल्ड माइनिंग कांग्रेस से आगे बढ़ सकती है। नॉट दैट कि हाँ भी इसमें बहुत करिश्मा है इवेंट में, बट ये है कि इंडिया इज द फ्यूचर एंड वी हैव सच ए ग्रेट मिनरल्स, बट सिर्फ टेक्नोलॉजी और इन्वेस्टमेंट और मे बी समटाइम वेरी एक्सपर्ट मैन पावर, तो इसी को ढूंढने के लिए ये 2 साल बाद ये एक प्लेटफॉर्म क्रिएट किया जाता है जिसमें टेक्नोलॉजिकल पॉलिसीज इश्यूज और जो माने कि प्रैक्टिकल इश्यूज होती हैं वो कांग्रेस में डिस्कस होती हैं, और जिसमें से मतलब कि 28 कंट्री में से 600 डेलीगेट से ऊपर, और जिसमें पूरा का पूरा जो है सरकार का जो मशीनरी है पॉलिसी के हिसाब से 6 मिनिस्ट्रीज हैं, कोल, माइंस, स्टील, पावर, एनवायरनमेंट, ये सारे सपोर्ट करते हैं। उनके आइडियाज आते हैं, उनके पेपर्स आते हैं, उसको एमजीएमआई डेलिब्रेट कराता है विद फॉरेन पार्टिसिपेंट्स, और उसी को साइमल्टेनियसली जो है एक प्लेटफॉर्म होता है शोकेसिंग। तो उसमें यह है कि जो डेवलपमेंट दिखाई देती है उसी से ही मालूम चलता है कि हम कहां पे हैं, कितना और आगे बढ़ना है, कितना हमें और चाहिए है। तो दैट इज हाउ दिस इज अ ग्रेट प्लेटफॉर्म फॉर द कंट्री एज वेल एज फॉर द नेबरिंग कंट्रीज हु कैन नॉट होल्ड सच प्लेटफॉर्म्स। তাপসবাবু উনি যে বললেন যে हम लोग कहाँ মানে আমরা কোথায় আছি এবং কোথায় যেতে হবে, তো ঠিক এই মুহূর্তে আমরা কোথায় আছি এবং কোথায় যেতে হবে আমাদের? দেখুন, আমাদের ঊর্জার ব্যাপারে, এনার্জির ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে এই কয়লা, যেটাকে আমরা ফসিল ফুয়েল বলি, তার উপরে নির্ভরশীল। এখন আমাদের আজকের দিনে যে পরিস্থিতি, তাতে আমরা প্রায় 100 মিলিয়ন টন কয়লা বাইরের থেকে আমাদের আনতে হচ্ছে। আজকে আমাদের ভারত কিন্তু পৃথিবীতে 3 নম্বর বোধহয় কয়লা উৎপাদন। কয়লা কেবল উৎপাদনের নয়, কয়লার ভান্ডার হিসাবেও আমরা 3 নম্বর। বেশ, তো আমরা ভান্ডার থাকা সত্ত্বেও কয়লা বের করতে পারছি না। এটা একটা বিশেষ চিন্তার ব্যাপার সবার জন্য। এতে দেশের আমাদের যখনই আমরা ইম্পোর্ট করছি তখন আমাদের ডলার আমাদের দিতে হচ্ছে, সেটা আজকে ধরুন 60,000 কোটি টাকা ইন দি ফর্ম অফ ডলার আমাদের বেরিয়ে যাচ্ছে বছরে বছরে। সেটা আরো 3-4 বছর যদি এইভাবেই চলতে থাকে সেটা দ্বিগুণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে খুবই প্রয়োজন যে আমরা আমাদের নিজস্ব যে ভান্ডারণ সেটার থেকে আমরা কয়লা বের করি। এর জন্য আমরা দেখুন ওপেন কাস্ট, যেটাকে আমরা খোলা খনি বলি, সেই ওপেন কাস্টে আমরা কিন্তু যথেষ্ট পারদর্শিতা হাসিল করেছি, কিন্তু একটা জায়গা যেটা আন্ডারগ্রাউন্ড মাইনিং বলা হয়, সেইখানে আমাদের টেকনোলজিতে আমরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছি। যার জন্য এই যে কংগ্রেস বা এই যে এক্সিবিশন হচ্ছে, পোল্যান্ডের প্রায় 70-75 জনের একটা ডেলিগেট এসছে, তার মধ্যে পোল্যান্ডের মিনিস্টার 3 জন মিনিস্টার এসছেন। তো এই 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 জিনিসগুলির থেকে আপনি আন্দাজ লাগাতে পারেন এটার কি মাহাত্ম্য এবং এটাতে কি সুবিধা হবে দেশের। বারবারই কথাটা ফিরে আসছে টেকনোলজি, প্রযুক্তির কথা। তো টেকনোলজিতে আমরা কোথায় পিছিয়ে আছি বা গ্যাপটা কোথায় হচ্ছে টেকনোলজিতে? গ্যাপটা আছে बेसिकली इक्विपमेंट को लेकर के। हमारे यहाँ अंडरग्राउंड माइनिंग इक्विपमेंट मैन्युफैक्चरर्स नहीं है, तो मोस्टली हमें इंपोर्ट करना पड़ता है। तो उसमें क्या होता है कि अब स्पेयर सप्लाई में दिक्कत होती है। इक्विपमेंट अगर आज कुछ खराब हो गया तो स्पेयर्स इंपोर्ट कराना होता है। तो इसमें एक ज्वाइंट वेंचर या कोलैबोरेशन की बात चल रही है, बल्कि कई लोगों ने शुरू किया है। ओपन कास्ट में तो काफी आगे बढ़ गया है। इनफैक्ट बाकी लोगों ने पीएनएच वगैरह ने तो अपना यहां पे ही शुरू कर दिया है, अपना प्लांट बिठा दिया और यहां से एक्सपोर्ट करते हैं। लेकिन अंडरग्राउंड में अभी इतना शुरू नहीं हो पाया। उसका कारण है कि अंडरग्राउंड में प्रोडक्शन हमारा कम होते जा रहा है। তো এই যে জয়েন্ট ভেঞ্চারের কথা উনি বলছেন, এই জয়েন্ট ভেঞ্চারে যে বলছেন যে কয়েক জায়গায় প্রোডাকশন শুরু হয়ে গেছে, এরকম কয়েকটা সাকসেস স্টোরি আমরা শুনতে। দেখুন, পিএনএইচ যেটা গ্লোবাল কোম্পানি ছিল, এরা আগে আমেরিকাতে এদের কোম্পানি ছিল, কিন্তু এখন ইন্ডিয়ান মার্কেট দেখে এদের একটা পার্টিকুলার সাইজ পর্যন্ত, ধরুন 10 কিউবিক মিটার শাবেল ওরা ইন্ডিয়াতে তৈরি করছে। ইন্ডিয়াতে তৈরি করে সেটা দুনিয়াতে সব জায়গাতে তারা ওটা বিক্রি করছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা আজকের দিনে যে মাইনিং করছি সেই মাইনিংটা ওপেন কাস্টে আমাদের অনেক রকমের
এনভায়রনমেন্ট ড্যামেজ হচ্ছে, আমাদের বিস্থাপন হচ্ছে, এই যে জিনিসগুলি সেটা যদি আমি আন্ডারগ্রাউন্ডে শিফট করি এটা অনেক কম হবে। আর ওপেন কাস্টে মাইন করবার একটা লিমিটেশন রয়েছে, এক লিমিটেশনের পরে আপনি ওপেন কাস্ট করতে পারবেন না। এখন যদি আন্ডারগ্রাউন্ডে যদি টেকনোলজি না আনি তাহলে আমাদের পক্ষে ওটা কিন্তু চালানো এই জন্যই সম্ভব নয়, এটা ভীষণ কস্টলি হয়ে যায়। আমাদের ওএমএস যেটাকে আউটপুট পার ম্যানশিপ বলি সেটা প্রচন্ড ভাবে খারাপ, যেটা বিদেশে যদি 20 হয় আমাদের এখানে 0.5, মানে আমরা প্রায় 40 গুণ বেশি খরচা করছি প্রত্যেক টন কয়লা বের করবার জন্য আন্ডারগ্রাউন্ড মেথডে। সেটাই যদি আমরা টেকনোলজি, যেমন পোল্যান্ডে আন্ডারগ্রাউন্ডের টেকনোলজি ভালোভাবে রয়েছে, আমরা যদি সেটাকে আনতে পারি, আন্ডারগ্রাউন্ড হলে কি হবে, এনভায়রনমেন্টের আপনার প্রবলেম কম হবে, ল্যান্ডের প্রবলেম কম হবে, লোকের বিস্থাপনের সমস্যাটা কম হবে, এবং যে কোনো জিনিসই সাস্টেনেবল তখনই হয় যদি আপনি প্রযুক্তিকে সঙ্গে নিয়ে চলেন। আজকে আমাদের প্রযুক্তির সঙ্গে চলার জন্য গত 40 বছরে ওপেন কাস্টে কিন্তু আমরা 0 থেকে 400 মিলিয়ন টনে চলে এসেছি, কিন্তু আন্ডারগ্রাউন্ডে 80 থেকে 30-35 মিলিয়নে চলে এসেছি। তো এই যে নিচে নামার ধাপটা, এটাকে বাড়াতে হবে, এর জন্য টেকনোলজি চাই। এটা যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের কংগ্রেস বা এই ধরনের সিচুয়েশন প্রচন্ড ভাবে দরকার। আপনি দেখুন আমরা ওপেন কাস্ট করাতে যে অসুবিধাগুলি ফেস করছি, সবাই বলছে জলের স্তর কমে যাচ্ছে, এনভায়রনমেন্ট খারাপ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু প্রচুর ভাবে ওটাকে মানে ভরপাই করছি। যেমন ধরুন, যে জলটা বয়ে চলে যেত, সেটা পরিশ্রুত পানীয় জল করার চেষ্টা করছি, পরিশ্রুত পানি জল করছি, সেটাকে নিয়ে গিয়ে সামনে প্রায় 50 কিলোমিটার দূরে গ্রামে নিয়ে গিয়ে সরকারি সহায়তাতে সেখানে রিজার্ভায়ারে ঢালছি, তাতে সেই অঞ্চলের জলের রিচার্জ হচ্ছে, সেই জলটা উপযোগে আসছে। তারপরে আপনি দেখুন, আগে যে এনভায়রনমেন্টে আমরা যেটা গ্রিন কভার মানে গাছ লাগিয়ে দিতাম, সবুজায়ন করতাম, এবার আমরা কিন্তু সবুজায়ন করেই শান্ত নই। এবার আমরা কি করছি, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন, দিল্লি ইউনিভার্সিটি, এদের সবাইকে নিয়ে আমরা পাইলট প্রজেক্ট করছি ইকোলজিক্যাল রেস্টোরেশন, মানে প্রাকৃতিক সম্পদ আমরা আবার তৈরি করছি। যদি মাইনিং এ কোনো ধ্বংস হচ্ছে, অন্যদিকে আমি সেটাকে বানাচ্ছি। আমাদের যে সমস্ত সাহেব ভালো করে আরো বলতে পারবে, মহানদীতে আমরা কি ধরনের চাকরি দিচ্ছি লোককে। হ্যাঁ, এই প্রসঙ্গে আসতে চাইছিলাম যে কর্মসংস্থান বা জব ক্রিয়েশন কতটা হচ্ছে, এবং এই যে আপনি বলছেন বাড়বে, আমরা যদি এই যে গ্যাপটা যদি কমিয়ে আনা যায় তাহলে তো আরো বাড়বে জব। पॉलिसी ये है कि लैंड जहां भी मिलेंगे उसके अगेंस्ट में जॉब देते हैं। उड़ीसा में पर्टिकुलरली जहां महानदी कोलफील्ड सिचुएटेड है, अगर सारा लैंड ले लिया उनका और उनको शिफ्ट करना है तो जितने भी मेल मेंबर्स हैं 18 साल के ऊपर, उनको सभी को नौकरी देनी होती है। हर साल हम करीब 1000 जॉब देते हैं हर साल। हमारी टोटल स्ट्रेंथ जैसे करीब 20,000 है, उसमें से लैंड आउटस्टीज ही 11,000। না, এটা তো কেবল আপনি আপনার সংস্থানে, টোটাল আমাদের কোল ইন্ডিয়ায় 10-15 হাজার 10-12,000 जॉब নতুন চাকরি दे रहे हैं। এটা কি মানে পার অ্যানাম হচ্ছে? আমাদের দেখুন, আমাদের মাইনিংটা কি হচ্ছে, এটা সাইট স্পেসিফিক। আপনি একটা ফ্যাক্টরি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় করতে পারেন, কিন্তু আমাকে তো মাইনিং করতে গেলে সে কয়লাই করি, লোহাই করি, যে কোনো কিছুরই করি, যেখানে আছে সেখানেই করতে হবে। আর মানে বাস্তবে দেখা যায় এগুলি হচ্ছে আপনার বস্তুত যেগুলি রিজার্ভ ফরেস্টের নিচে রয়েছে, আদিবাসী প্রদূষিত জায়গা, যেটা আইসোলেটেড জায়গা, ওইসব জায়গাতে রয়েছে। এখন ওইখানে যখনই আমরা কিছু করতে যাচ্ছি তার আগে লোকে চাইছে যে আমাদের ক্ষতিপূরণ কি হবে। একটা ক্ষতিপূরণ সরকারি সংস্থা হিসাবে কোল ইন্ডিয়া বা এই ধরনের এনএমডিসি, কোল ইন্ডিয়া, স্টিল অথরিটি, তারা তাদের একটা চাকরি সংস্থান হচ্ছে, কিন্তু এটা কিন্তু নামমাত্র। বেশি চাকরি হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট, যেটা আমরা বলছি একটা যে কোনো জায়গায় আজকে একটা মাইন্স খুললে আপনি 10 বছর পরে ওখানে একটা ছোটখাটো শহর হয়ে যাচ্ছে, সেই শহরে সব রকমের লোকের জীবিকা হচ্ছে। তো এইটা একটা বড় জিনিস, যত আমি এটাকে বাড়াবো তত বেশি এই ধরনের শহর তৈরি হবে। আমরা যার জন্য অনেক সময় বলছি আমরা কর্পোরেট ভিলেজ তৈরি করব। আমাদের সিএসআর ফান্ডে আমাদের যে পয়সা রয়েছে সেই পয়সাটাকে দিয়ে আমরা যদি শহর এবং মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাতে আমাদের কি হচ্ছে, আমাদের বেসিক্যালি এটাতে কিছু, এটা নতুন কনসেপ্ট, ডিপি থেকে গত
কয়েক বছর ধরে এই কনসেপ্টটা সবাইকে বলা হয়েছে এবং সেটা ম্যান্ডেটরি করা হয়েছে। যদি আমি পয়সা খরচা না করতে পারছি, ওই ফান্ডটা কিন্তু থেকে যাচ্ছে, ওটা কিন্তু বছরে বছরে বেড়ে যাচ্ছে এবং সেটাকে কিন্তু আমাকে সিএসআরই খরচা করতে হবে, সেটা আমি অন্য কোথাও খরচা করতে পারবো না। এটা হচ্ছে একটা, এই জিনিসটাকে যদি আমরা আরো বৃহৎ ভাবে নিয়ে যেতে পারি, তাহলে মাইনিং এর জন্য যে পেন যেটা হচ্ছে সোসাইটিতে, যারা ডিসপ্লেসড হচ্ছে তাদের মধ্যে, সেটা কিন্তু অনেক কমে যাবে। বেশ, আচ্ছা, একটা কথা এখানে ওঠে যে বিশ্বমানের একটা খনি শিল্প তৈরি করতে গেলে কিছু সংস্কারের দরকার হয় বা রিফর্মস। ওয়ার্ল্ড ক্লাস মাইনিং পলিসি করতে গেলে হোয়াট আর দ্য কাইন্ড অফ রিফর্মস দ্যাট উই নিড? বেসিক্যালি দেখুন, যদি আমরা আজ পর্যন্ত আমাদের যে কনসেপ্ট অফ মাইনিং 1800 শতাব্দীতে যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল অ্যাবসলিউট ম্যানুয়াল থেকে আমরা সেমি মেকানাইজড পর্যায়ে পৌঁছেছিলাম, কিন্তু যতক্ষণ না আমরা ফুল মেকানাইজড পর্যায়ে পৌঁছবো, ততক্ষণ আমরা কিন্তু এই সংস্কারটাকে পূর্ণ সংস্কার হয়েছে বলতে পারবো না। যার জন্য এই যে আজকে পোল্যান্ড থেকে 2 জন মিনিস্টার বা 3 জন মিনিস্টার, 75 জনের টিম, চেকোস্লোভাকিয়ার থেকে পুরো টিম এই যে এসছে, তারা এটা দেখে, এই এক্সিবিশন দেখে, এই কংগ্রেস দেখে, পার্টিসিপেশন দেখে প্রচন্ডভাবে মুগ্ধ। তারা বলছে যে যখন ভারতবর্ষে এত বড় একটা মার্কেট রয়েছে, যেখানে আজ থেকে 2-3 বছর পরে এই গ্যাপ যেটা 100 মিলিয়ন সেটা 200 মিলিয়ন হয়ে যাবে, তার মানে কি আমাদের এইখানে একটা প্রচুর ভাবে চাকরির থেকে শুরু করে সবকিছুরই একটা ব্যবস্থা এই মাইনিং সেক্টরে, কোর সেক্টরে। আজকের থেকে কমসে কম আরো 50 বা 100 বছর পর্যন্ত সম্পূর্ণভাবে দেশ নির্ভরশীল থাকছে এই কয়লাজাত এনার্জি সেক্টরের কাছে। সুতরাং এটার কোনো সাবস্টিটিউট নেই। এবং মোর সাচ কংগ্রেস, মোর সাচ এক্সিবিশন, এটাতে ইন্টারঅ্যাকশন হবে, বায়ার সেলার ইন্টারঅ্যাকশন হচ্ছে, একজন আরেকজনকে জানতে পারছে, কে কার কাছে যাবে বুঝতে পারছে, এটাই একটা বিশাল জিনিস। ये जो बायर सेलर मीट जो हो रहा है, क्या कैसा देख रहे हैं आप? बायर सेलर मीट का सेल कैसा हो रहा है? सेलिंग का ऐसे है कि जो मेजर प्लेयर्स इंडिया में हैं, जैसे कोल इंडिया है, स्टील अथॉरिटी ऑफ इंडिया है, एनएमडीसी है, आयरन ओर को है, या हिंदुस्तान कॉपर है, या जितनी भी मेजर माइनिंग का मेटल्स एंड मिनरल्स कंपनीज होती हैं, वो बताती हैं कि अगले 5 से 10 साल हमारा क्या एक्सपेंशन प्लान्स है, क्या हमारा इन्वेस्टमेंट है और क्या हमें इक्विपमेंट चाहिए है। तो जो फॉरेन के खास तौर पे और इंडियन की भी जो कंपनीज जो इंटरेस्टेड होती हैं सप्लाई करने के लिए, वो आके ना सुनती हैं और फिर जो है आपस में एक्सचेंज ऑफ नोट्स हो जाता है, इंट्रोडक्शन हो जाती है। और फिर इस इवेंट के बाद, जैसे ये 2 दिन से इवेंट चल रहा है, 2 दिन और ये एग्जीबिशन चलेगा और कांग्रेस 1 दिन और हयात रेजेंसी में चल रहा है। और एग्जीबिशन जो तो है, कैसा इंटरेस्ट आप देख रहे हैं इंटरेस्ट जो है बायर्स में? बायर्स में जो है, अभी तक जो 2 दिन में रिपोर्ट्स आई हैं, वो कह रहे हैं कि लास्ट टाइम से जो है एटलीस्ट अबाउट 100% बेटर इंटरेस्ट है। 100% बेटर इंटरेस्ट है। तो एक पॉजिटिव साइन मानते हैं आप इसको? इसको पॉजिटिव साइन इसलिए मानते हैं कि कुछ चीजें हिंदुस्तान में रुकी हुई हैं माइनिंग सेक्टर से। वो लोग सोच रहे हैं कि ये जो इन्वेस्टमेंट होती है 5-7 साल पहले करनी पड़ती है, कई टेंडर्स होते हैं, कई टेक्नोलॉजिकल होते हैं, तो वो उसी को वेट कर रहे हैं कि जैसे जैसे पॉलिसीज और आए और टेंडर्स आए, तो फिर जो है उनका इंटरेस्ट तो है, क्योंकि उन्होंने अपने ऑफिसेज खोले हुए हैं पिछले 5 साल 10 साल से, तो वो जाना नहीं चाहते वापस, पर यही रिक्वेस्ट करते हैं कि जो जल्दी से जल्दी जो है ये पॉलिसीज है ना इम्प्लीमेंट हो, या जितने भी प्रोजेक्ट्स कोई रुके हुए हों वो तेजी से आगे चले। বেশ, আচ্ছা, এখানে একটা কথা এখানে এসে যায় যে আপনি যে বলছিলেন যে প্রযুক্তিগত যে একটা অভাব রয়ে যাচ্ছে, তার জন্য আমাদের কিছুটা নিশ্চয়ই গবেষণার প্রয়োজন আছে, রিসার্চ की जरूरत है। तो रिसर्च आरएनडी में क्या काम हो रहा है साहिब साहब? आरएनडी में हमारे माइनिंग से रिलेटेड जो जो प्रॉब्लम्स आती हैं, वो अगर कहीं ऑलरेडी सॉल्व हो गया है तो उनके साथ हमारा कोलैबोरेशन करते हैं। हमारे यहाँ जितनी भी कॉलेजेस हैं, यूनिवर्सिटीज हैं, उनके साथ में कोल इंडिया का, जैसे हम लोग कोल इंडिया कोलैबोरेशन होता है और डिफरेंट कंपनीज भी करती हैं, तो उसके ऊपर में हमारा रिसर्च प्रोजेक्ट बनता है और एक्चुअल माइंस में जाकर के फिर उसका हम लोग वो एक्सपेरिमेंट करते हैं, उसको ट्राई करते हैं सॉल्व करने की। তাপসবাবু, এবার একটু আমরা কয়লা ছেড়ে যদি অন্য শিল্পের দিকে যাই, যে কয়লা ছাড়া যেসব শিল্প রয়েছে সেখানে সম্ভাবনা কিরকম? দেখুন, কয়লার সঙ্গে সব শিল্প এই জন্যই জড়িত, যতক্ষণ না আপনি এনার্জি প্রোভাইড করতে পারবেন ততক্ষণ আপনার কোনো ইন্ডাস্ট্রি আসবে না।
সে যে কোনো রকমের ইন্ডাস্ট্রি হোক। আপনি দেখুন গভর্নমেন্ট এখন চিন্তা করছে যে 300 মিলিয়ন টন আমি স্টিল বানাবো। এখন এই স্টিল বানাতে গেলে 40% অংশ হচ্ছে কয়লার। সুতরাং এই 40% অংশই কেবল দরকার নেই, 40% না হলে কিন্তু 300 মিলিয়ন স্টিল হবে না। এখন প্রশ্নটা হচ্ছে যদি স্টিল না হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে না, যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হলো তাহলে অন্য ছোট ছোট ইন্ডাস্ট্রি আসবে না। তো ইট ইজ রিলেটেড জিনিস, ভীষণভাবে রিলেটেড। সুতরাং আমরা যেটা আজকে আমরা করছি বা যেটা আজকে দেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে সাস্টেনেবল এনার্জি। আমরা যদি জাস্ট 2 বছর 4 বছরের জন্য এনার্জির কথা চিন্তা করি তাহলে হয়তো অনেক রকম উপায় খুঁজে পাওয়া যাবে, কিন্তু সাস্টেনেবল এনার্জি কেবলমাত্র ফসিল ফুয়েলের মাধ্যমেই পাওয়া যাবে নেক্সট 50 বছর বা হতে পারে 100 বছর, যতক্ষণ না পর্যন্ত নিউক্লিয়ারে বা রিনিউয়েবল এনার্জিতে আমরা সাকসেসফুলি এন্টার করতে পারবো। আর বেসিক জিনিস আরেকটা জিনিস দেখুন, লোকে এটা বুঝতে পারছে যে ধীরে ধীরে যতক্ষণ না ডেভেলপমেন্ট হবে ততক্ষণ এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে না বা কোনো রকমেই একটা ব্যবস্থা সমাজের মধ্যে আনা যাবে না। এই জন্য আমি মনে করি যে এই যে প্রয়াস, এই যে চিন্তা, এটা নিশ্চয়ই যেমন মিস্টার ওয়াদা বললেন যে এটা বিশ্বস্তরীয় হওয়া উচিত। ইট শুড নট বি রেস্ট্রিক্টেড টু এশিয়ান মাইনিং কংগ্রেস, এটা হওয়া উচিত বিশ্ব ওয়ার্ল্ড মাইনিং কংগ্রেস। আচ্ছা, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। খালি খুব সংক্ষেপে যে নতুন যে মাইনিং পলিসি হয়েছে এ সম্পর্কে কিছু বলতে পারবেন, যে নতুন মানসিক ইতিবাচক দিকগুলো কি আমরা দেখছি? দেখুন, ইতিবাচক দিকের মধ্যে আমাদের প্রফিটটাকে আমরা অনেক বেশিভাবে, গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে প্রফিটটাকে বেশিভাবে জনস্বার্থে ইস্তেমাল করবার ব্যবস্থা, ব্যবহার করা, যার জন্য একটা সিএসআর এর কনসেপ্ট এসছে, যার জন্য আপনার 26% খরচা করতে হবে লোকাল জায়গাতে, সেই পয়সাটা স্টেট গভর্নমেন্টের মাধ্যমে সেটা খরচা করা হবে। এইসব যে চিন্তা ভাবনাগুলি, যাতে করে লোকের কষ্ট কম হয়, আমি দেশেরও উন্নতি হোক, ইন্ডাস্ট্রিরও উন্নতি হোক এবং লোকের ভালো হোক, এটাই সবাই চায়। এবং মানে যেটা একটা আপনারা এটা আমরা আলোচনা করছিলাম যে ইম্পোর্টটা যদি কমানো যায়। হ্যাঁ, ন্যাচারালি ইম্পোর্টের আপনি দেখুন কি বিশাল এফেক্ট। আজকের দিনে আমি প্রায় আমাদের প্রায় মানে 60,000 কোটি টাকা ডলার ফর্মে আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে কেবল আজকের যে কয়লার দরকার সেটা যদি আমরা আনছি। যদি আমাদের দেশের কয়লার উৎপাদন না বাড়ে সেটা ডবল হয়ে যাবে আজ থেকে আরো 2-3 বছর পরে। এটা ভীষণ চিন্তার ব্যাপার। কোত্থেকে আসবে? গ্রোথ হবে না। যদি এনার্জি না আসবে তাহলে গ্রোথ হবে না। এনার্জি ছাড়া, কয়লা ছাড়া আপনি এনার্জি তৈরি করতে পারবেন না। এটা একটা সব মিলিয়ে একটা চিন্তার ব্যাপার। বেশ, আমরা এশিয়ান মাইনিং কংগ্রেসের প্রেক্ষিতে আজকে যে আমাদের আলোচনা হচ্ছিল সেই আলোচনা থেকে মোটামুটি একটা চিত্র উঠে এলো যে যারা এই কংগ্রেসটার আয়োজন করেছেন বা যারা এটাতে অংশ নিচ্ছেন তারা কিন্তু কেবলমাত্র আজকে বা কালকের কথা ভাবছেন না, তারা আগামী 50, 60 কিংবা 100 বছরের কথা ভেবেই তাদের নীতি প্রণয়ন করছেন। আমরা আশা করব যে তারা তাদের কাজে এগিয়ে যাবেন। একই সঙ্গে যে কথা তারা বললেন যে পরিবেশ সচেতন হয়ে কাজ করছেন এবং এই পরিবেশ সচেতনতাটাও যে ভীষণভাবে দরকার সেটাই তাদের কথার মাধ্যমে উঠে এলো। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের সকলকে নমস্কার, শুভরাত্রি। থ্যাংক ইউ।